ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের বেসিক আলোচনা পদার্থের অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব টপিকসটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে হচ্ছে অবস্থার পরিবর্তন। পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে: কঠিন, তরল ও বায়বীয়। কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। পদার্থের অবস্থান্তরের সময় তাপ প্রয়োগ বা তাপ অপসারণ করতে হয়। মানে ধরো, কঠিন থেকে তরলে যেতে হলে আমাদেরকে তাপ দিতে হয়। আবার তরল থেকে যদি আমি কঠিনে ফিরে আসতে চাই তাহলে তাপ অপসারণ করতে হয়। এই যে একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় যাওয়া, মানে কঠিন থেকে তরল হওয়া বা তরল থেকে বায়বীয়, এই যে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া, এটাই মূলত হচ্ছে কি অবস্থার পরিবর্তন। তো তাপ প্রয়োগে পদার্থের অবস্থা, মানে তা নিয়ে আমাদের একটা গ্রাফ দেয়া আছে, এখানে সুন্দর একটা গ্রাফ দেয়া আছে। এই গ্রাফটা বুঝলে তোমরা দেখবা যে এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ প্রশ্ন বা অ্যানালাইসিসগুলো তোমরা বুঝতে পারবা। চলো আমরা একটু গ্রাফটা দেখি। এইখানে হচ্ছে যে পানির ক্ষেত্রে ধরো এরকম বলা হয়েছে। তো এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচের যে কোনো একটা টেম্পারেচার। এই যে দেখো, এইটা হচ্ছে 0 ডিগ্রির টেম্পারেচার, তার মানে এইটা 0 ডিগ্রির নিচের একটা টেম্পারেচার। তো তার মানে হচ্ছে এখানে কি বরফ ছিল। ধরো এখানে ছিল কি বরফ ছিল। তো বরফকে যখন আমি তাপ দেওয়া শুরু করলাম, তাপ দেওয়া শুরু করার পর দেখো বরফের এই যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে একটা সময় এসে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইলো। তো বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে কি হয়? বরফ গলতে শুরু করে। খেয়াল করো, এই সময়টাতে, এই যে বি থেকে সি পর্যন্ত, এই সময়টাতে তাপমাত্রা কিন্তু কোনো বৃদ্ধি পায় নাই। মানে তাপমাত্রা দেখো একটা স্ট্রেট লাইন, অর্থাৎ এই অবস্থায় তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটেনি। এই অবস্থায় তাপমাত্রা ফিক্সড। এই অবস্থাটায় কি ঘটেছে? তুমি যত তাপ দিচ্ছ, সেই তাপটা পদার্থের অভ্যন্তরে যে আন্তঃআণবিক বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই মুহূর্তে আমরা যে তাপটা দিই, এটা পদার্থের অবস্থার পরিবর্তন করে, তাপমাত্রার পরিবর্তন করে না। আর এই সময় যে তাপটা দেয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে গলনের সুপ্ত তাপ। তারপর সি বিন্দুতে আসার পর সমস্ত বরফ গলে গেছে। যখন সমস্ত বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, তখন তাপ দেওয়া অব্যাহত থাকার কারণে আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, ডি পর্যন্ত হচ্ছে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই ডি মানে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। মানে স্ফুটনাঙ্কে পৌঁছানো পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যখনই স্ফুটনাঙ্কে পৌঁছেছে, তারপর দেখো আর কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় নাই। এরপরে কি হয়েছে? এই যে তাপমাত্রা স্থির হয়ে গেছে। আবার ওইখানে কি ঘটেছে? তুমি যাই তাপ দিচ্ছ সেটা পদার্থের অভ্যন্তরে বন্ধনগুলো ভাঙার কাজে ব্যবহৃত হচ্ছে। মানে পদার্থের অবস্থার পরিবর্তনের কাজে ব্যবহৃত হচ্ছে। এই সময় যে তাপটা প্রয়োজন হয় সেটাকে আমরা বলি হচ্ছে বাষ্পায়নের সুপ্ত তাপ। তারপর ই বিন্দুতে এসে সমস্তটা বাষ্পে পরিণত হয়েছে। যখনই আবার সমস্তটা বাষ্পে পরিণত হচ্ছে, তখন যখন তুমি তাপ দেওয়া অব্যাহত থাকলো, তখন এটা আবার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করলো। তাহলে দেখো, এবি অংশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, বিসি অংশে অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পায় নাই। সিডি অংশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, ডিই অংশে অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পায়নি। ইএফ অংশে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই বিসি অংশের তাপটাকে বলা হয় গলনের সুপ্ত তাপ, আর ডিই অংশের যে তাপটা সেটাকে বলা হয় হচ্ছে বাষ্পায়নের সুপ্ত তাপ। তো এইখানে এই বিষয়গুলোই হচ্ছে আমাদের আলোচনা করা হয়েছে। তোমরা মোটামুটি যদি একবার বুঝো, তাহলে এই জিনিসগুলো হচ্ছে খুব সহজেই তোমরা বুঝে ফেলতে পারবে। এরপর দেখো এখানে পরিবর্তন। বাষ্পীভবন শেষ হওয়ার পর সরবরাহ করা তাপ গ্যাসীয় কণাগুলোর গতিশক্তি আরো বাড়ায়, ফলে গ্যাসীয় পদার্থের আপেক্ষিক তাপ অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি ঘটে, যেটা আমরা ফাইনালি দেখালাম। তারপর হচ্ছে তাপ অপসারণে পদার্থের অবস্থা, মানে তাপ অপসারণ করলে কি হয়? এই যে এখানে ছিল যে বাষ্প ছিল, তার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আমি এখন কি করতেছি? তাপ অপসারণ করতেছি। এই যে তাপ কমাচ্ছি, তাপ কমাচ্ছি। যখনই সে আবার কি হলো, আবারও সে যখন হচ্ছে যায় তোমার স্ফুটনাঙ্কের তাপমাত্রা, মানে 100 ডিগ্রি সেলসিয়াস এসে পৌঁছেছে, তখন দেখো আর কিন্তু তাপমাত্রা হ্রাস পাচ্ছে না, তখন আবার কিন্তু স্থির হয়ে গেছে। তখন কি করতেছে? ওই বন্ধনগুলাকে আবার হচ্ছে জোড়া লাগানোর কাজে তাপটা অপসারণের ফলে সেই সময় হচ্ছে জোড়া লাগা শুরু হয়েছে। তারপর যখন আবার সমস্তটাই, যে সমস্ত বাষ্প যখন পানিতে পরিণত হয়ে গেছে, তখন আবার তাপ অপসারণ করলে তার তাপমাত্রা কমতে থাকে কমতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যখন হচ্ছে যে তোমার গলনাঙ্কে না পৌঁছাচ্ছে। গলনাঙ্কে পৌঁছানোর পর আবার সেম জিনিসটা হচ্ছে, অর্থাৎ বাষ্পে পৌঁছানোর জন্য আমরা যে কাজটা করেছি, এখানে ঠিক তার বিপরীতটা ঘটেছে। তো চলো এটা আমরা একবার হচ্ছে যে রিডিং দিয়ে দেখি এখানে কি কি আমরা করেছি। এই যে প্রথমে এবি অংশ ছিল কি গ্যাসীয় অবস্থা থেকে তোমার
তরলে পরিণত হওয়ার অবস্থা। তো গ্যাসীয় অবস্থায় তাপমাত্রা হ্রাস অবস্থা শুধুমাত্র গ্যাসীয় ছিল, পরিবর্তন এই অংশে পদার্থের তাপ অপসারিত হয়, ফলে গ্যাসীয় কণাগুলোর গতিশক্তি কমে যায় এবং তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেতে থাকে। ওই যে প্রথমে তাপমাত্রা হ্রাস পেয়েছে। তারপর বিসি অংশ, এখানে হচ্ছে ঘনীভবন ঘটে। এই যে গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় হচ্ছে ঘনীভবন। তো এক্ষেত্রে কি হয়েছে, গ্যাসীয় তরলের সহ অবস্থান বি বিন্দুতে সম্পূর্ণ গ্যাসীয় এবং সি বিন্দুতে সম্পূর্ণ তরল থাকে। মানে বি বিন্দুতে হচ্ছে আমার সম্পূর্ণটা কি ছিল, এই যে বি বিন্দু মানে এখানে এখানে সম্পূর্ণটা ছিল হচ্ছে বাষ্প। তারপর এই সি বিন্দুতে এসে সমস্ত বাষ্প হচ্ছে কি হয়ে গেছে, তরলে পরিণত হয়ে গেছে। তারপরে আসো আমাদের এই বিন্দুতে বিন্দুতে তাপমাত্রা স্থির থাকে, এই স্থির তাপমাত্রাকে ঘনীভবন বিন্দু বলা হয়। এই পর্যায়ে গ্যাসীয় পদার্থ তরলে রূপান্তরিত হয়, কণাগুলো তাদের বাষ্পীভবনের সুপ্ত তাপ পরিবেশে বর্জন করে কাছাকাছি এসে তরল অবস্থা তৈরি করে। তারপর সিডি অংশ, তরল অবস্থার তাপমাত্রা হ্রাস। ওই যে যখন সমস্তটা তরলে পরিণত হয়েছে তখন তার কি হচ্ছে, তাপমাত্রা হ্রাস পেয়েছে। তারপর এইখানে হচ্ছে তাপমাত্রা হ্রাস ঘটে। তারপর ডি অংশে হচ্ছে কঠিনীভবন বা হিমাঙ্ক, মানে তরল পদার্থ কঠিনে পরিণত হওয়াটাকেই বলা হয় হচ্ছে কঠিনীভবন বা হচ্ছে হিমাঙ্ক। তারপরে ইএফ অংশ, কঠিন অবস্থার তাপমাত্রা হ্রাস পায়। তারপরে হচ্ছে যে অবস্থা শুধুমাত্র কঠিন আর হচ্ছে পরিবর্তন, সমস্ত তরল কঠিনে পরিণত হওয়ার পর তাপ অপসারিত হলে কঠিন পদার্থের তাপমাত্রা হ্রাস ঘটতে থাকে। অর্থাৎ আমরা ওইখানে যেটা পড়েছিলাম এখানে তার বিপরীতটা পড়েছি। এখানে একটা জিনিস একটু বলেছে, সেটা আমরা আরেকবার একটু এখানে উল্লেখ করে রাখি। সেটা হচ্ছে এইখানে সমস্তটা ছিল বাষ্প, এখানে সমস্তটা বাষ্প, কিন্তু এখানে কি হচ্ছে, বাষ্প ধীরে ধীরে হচ্ছে যে তরলে পরিণত হচ্ছে। তার মানে এই বিসি অংশ হচ্ছে কি থাকতেছে, বাষ্প থাকতেছে, সাথে হচ্ছে তরল থাকতেছে। এই অংশে শুধুমাত্র বাষ্প ছিল, তারপর এই অংশে শুধুমাত্র তরল থাকতেছে। আবার এই অংশে কি হচ্ছে, তরল আর বাষ্প তরল আর কঠিন পদার্থ থাকতেছে। তারপর এইখানে সমস্তটা কঠিনে পরিণত হয়, এখানে কঠিনের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এরপরে আসো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব, পদার্থের উপর চাপ হ্রাস বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য গলনাঙ্কের পরিবর্তন দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বৃদ্ধি পায়, ওইসব পদার্থের চাপ বাড়লে গলনাঙ্ক বেড়ে যায়। এই যে খেয়াল করো, অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে, মানে এখানে কি বলা হয়েছে, যেসব পদার্থ তোমার তরল অবস্থায় রূপান্তরের সময় কি হয়, আয়তন বৃদ্ধি পায়। তরল অবস্থায় রূপান্তরের সময় মানে কঠিন থেকে তরলে রূপান্তরের সময় আয়তন বৃদ্ধি পায়। কেমন উদাহরণ দেয়া আছে, মোম, তামা, রূপা ইত্যাদি। ওইসব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। তাহলে কঠিন থেকে তরলে পরিণত হলে যদি আয়তন বৃদ্ধি পায়, এই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে কি হয়, গলনাঙ্ক বেড়ে যায়। তারপরে হচ্ছে যেসব পদার্থের আয়তন গলনের ফলে হ্রাস পায়, মানে হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন হ্রাস পায়, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। যেমন হচ্ছে পানির কথা আমরা বলতে পারি, কঠিন পদার্থ পানি যখন বরফ থাকে তখন তার আয়তন যতটুকু, সেটা আবার তরলে পরিণত হলে কিন্তু আয়তন কমে যায়। এই ক্ষেত্রে এই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে কি হয়, গলনাঙ্কের পরিমাণ তোমার কমে যায়। তারপরে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব, তরলের উপর চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। কারণ স্ফুটনের সময় তরল বাষ্পে পরিণত হয়ে আয়তন বৃদ্ধি পায়। তরলের উপর চাপ বেশি থাকলে আয়তন বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়, ফলে তরলকে বাষ্পীভূত করতে আরও বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। অপরদিকে তরলের উপর চাপ কম থাকলে তরলের অণুগুলোর জন্য বাষ্প হয়ে বেরিয়ে আসা সহজ হয়ে যায়, ফলে কম তাপমাত্রায় তরল বা স্ফুটনে পরিণত হয়। তাহলে এখানে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। আমরা যেমনটা হচ্ছে যে প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে কি হয়, এখানে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট হয় যাতে স্ফুটনাঙ্কের পরিমাণ বেড়ে যায়। এই যে দেখো চাপের প্রভাবে বাস্তবের উদাহরণ, এইটা আমরা এখানে হচ্ছে যে দুইটা জিনিস নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে প্রেসার কুকার আর একটা হচ্ছে পাহাড়ে রান্না করা। প্রেসার কুকারে জলীয় বাষ্পকে বের হতে দেওয়া হয় না, এতে সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অনেক বেশি চাপ তৈরি হয়। ফলে সাধারণ অবস্থায় জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটলেও প্রেসার কুকারে উচ্চ চাপে তা প্রায় 120 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে। মানে চাপ বাড়ানোর কারণে স্ফুটনাঙ্কের পরিমাণ বেড়ে গেছে। জলের তাপমাত্রা অনেক বেশি হওয়ায় খাবার খুব দ্রুত সেদ্ধ হয়। আর পাহাড়ে রান্না করা, পাহাড়ের চূড়ায় বায়ুমণ্ডলীয় চাপ সমতলের তুলনায় অনেক কম থাকে, ফলে দার্জিলিং বা এভারেস্টের মতো উচ্চ স্থানে পানি 100 ডিগ্রি সেলসিয়াসের অনেক আগেই ফুটতে শুরু করে। পানি দ্রুত ফুটলেও এর তাপমাত্রা কম থাকায় চাল বা ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায়। তারপরে আসো বাষ্পায়ন।
বাষ্পায়ন কাকে বলে? বাষ্পায়ন হলো একটা ধীর ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেখানে কোনো তরল পদার্থ তার স্ফুটনাঙ্কে না পৌঁছেও যে কোনো তাপমাত্রায় তরলের উপরিভাগ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। এইটার উদাহরণ কি হইতে পারে? এইটার উদাহরণ হইতে পারে যেমন হচ্ছে শীতকালে আমরা দেখি না যে নদী, নালা, পুকুর শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়? বাষ্পে পরিণত হয়। এখন ওই বাষ্পে পরিণত হওয়ার জন্য পানির তাপমাত্রা কি ১০০ ডিগ্রি সেলসিয়াস হতে হয়েছে? পুকুরের পানি বা নদীর পানির তাপমাত্রা কি ১০০ ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে? হচ্ছে না। তাহলে স্ফুটনাঙ্কে না পৌঁছেও ধীরে ধীরে পানির উপরের স্তর থেকে পানি বাষ্পে পরিণত হওয়াটাকে আমরা মূলত বলি হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়ন কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময় ক খ তে প্রশ্ন আসে, এমসিকিউতে প্রশ্ন আসে। খেয়াল করো স্পেসিফিক ভাবে তরলের উপরিভাগের ক্ষেত্রফলের উপর বাষ্পায়ন নির্ভর করে। ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন দ্রুত ঘটবে। অর্থাৎ একটা বালতির পানি যত দ্রুত বাষ্পে হবে, একটা গ্লাসের পানি তত দ্রুত বাষ্পে পরিণত হবে না। আমি ক্ষেত্রফল বোঝানোর জন্য এই উদাহরণটা টানছি। ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হবে। তারপরে তাপমাত্রা, তরলের উপরে যে তাপমাত্রা, এই তরলের উপরে তাপমাত্রা যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে। তারপর হচ্ছে বাতাসের প্রবাহ, তরলের উপরে যদি বাতাসের প্রবাহ বেশি থাকে তাহলে জলীয় বাষ্পগুলো কি সরে যেতে পারবে, যার ফলে হচ্ছে বাষ্পায়ন হওয়াটা খুব সহজ হবে। তারপরে বায়ুর শুষ্কতা, বাতাসে যদি বায়ু শুষ্ক হয়ে থাকে, মানে তরলের উপরে যে বায়ুটা আছে সেটা যদি শুষ্ক হয়ে থাকে তাহলে বাষ্পায়ন খুব দ্রুত হয়। তারপর হচ্ছে বাতাসের চাপ, বাতাসের উপরে ওই যে আমরা দেখলাম যে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কমে যায়, সেম ভাবে চাপ যদি বাড়ে তাহলে হচ্ছে বাষ্পায়নের পরিমাণ কমে যায়, আর চাপ যদি শূন্য হয় তাহলে বাষ্পায়ন সর্বাধিক হয়ে থাকে। অন্যদিকে তরলের প্রকৃতি, যেই সমস্ত তরল পদার্থ উদ্দায়ী মানে সরাসরি বাষ্পে পরিণত হতে পারে সেই সমস্ত পদার্থ খুব দ্রুতই বাষ্পে পরিণত হয়। এই যে তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন বেশি হয়, উদ্দায়ী তরলে বাষ্পায়ন সবচেয়ে বেশি। বাষ্পায়নের ফলে শীতলতার সৃষ্টির বাস্তব উদাহরণ, এই যে এখানে দেখো একটা আছে, শীতকালে ঘরের ভেতরে ছায়াতেও কাপড় ধুয়ে শুকাতে দিলে সেটি শুকিয়ে যায় বাষ্পায়নের কারণে। তখন কি হয়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, শীতকালে বাতাস শুষ্ক থাকে, যার ফলে ঘরের ভেতরেও বাষ্প খুব দ্রুত ঘটে থাকে। তারপর হচ্ছে ঘাম শুকানোর সময় শরীরে শীতলতার অনুভব হয়। কেন? কারণ যখন আমি প্রচন্ড গরম থেকে এসে পুরো শরীর ঘেমে গেছে, আমি যখন ফ্যানের নিচে দাঁড়াবো তখন যেটা ঘটবে, আমার ঘামগুলো বাষ্পে পরিণত হতে শুরু করবে। তো এই বাষ্পে পরিণত হওয়ার জন্য তার যে বাষ্পায়নের সুপ্ততাপ সেটা হচ্ছে আমার শরীর থেকে গ্রহণ করে, যার ফলে কি ঘটে? যার ফলে আমার শরীর ঠান্ডা লাগতে শুরু করে। তারপর হচ্ছে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে, কারণ মাটির কলসিতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো আবার এরকম যে পানি বের হয়ে যাবে না সহজেই, মানে মানে নরমালি পড়ে যাবে না। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো দিয়ে খুব ধীরে অনেক লম্বা সময় নিয়ে পানি বাইরে আসতে পারে। এই পানিগুলো যখন বাষ্পে পরিণত হয় তার জন্য যে সুপ্ততাপটা প্রয়োজন সে ভেতরে পানি থেকে গ্রহণ করে, যার ফলে পানির তাপমাত্রা কমে যায়, অর্থাৎ পানি অনেক সময় ঠান্ডা থাকে। তারপরে ঘূর্ণিঝড়ের উপর বাষ্পায়নের ভূমিকা। সমুদ্রের পানির বাষ্পায়নের মাধ্যমে সঞ্চিত সুপ্ত তাপই ঘূর্ণিঝড়ের শক্তির প্রধান উৎস বা জ্বালানি হিসেবে কাজ করে। এই বাষ্প উপরে উঠে ঘনীভূত হওয়ার সময় বিশাল পরিমাণে শক্তি ছেড়ে দেয়, যা বাতাসের গতিবেগ বহুগুণ বাড়িয়ে দিয়ে ঘূর্ণিঝড়কে আরো বিধ্বংসী করে তোলে। এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। সামনে দেখবা যে হচ্ছে বৈশাখ মাস আসবে, তো কাল বৈশাখী ঝড় হয় না? দেখবা যে কাল বৈশাখী ঝড়গুলো তখন হয় যার কিছুদিন আগে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে যে গরম পড়ে, প্রচণ্ড গরম পড়ে। কারণ ওই সময় গরম পড়লে কি হয়? সমুদ্রের পানিগুলা হচ্ছে বাষ্পে পরিণত হতে শুরু করে। বাষ্পে পরিণত হওয়ার ফলে তারা প্রচণ্ড একটা শক্তি সঞ্চিত করে, তখন একটা সঞ্চিত শক্তির পর উপরে উঠে কি করে? তারা হচ্ছে শক্তিটা ছেড়ে দেয়। তখনই হচ্ছে বায়ুর প্রচণ্ড ঘূর্ণন সৃষ্টি হয়, যার মাধ্যমে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তো এইভাবে হচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টিতেও বাষ্পায়ন ভূমিকা রেখে থাকে। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা বেসিকের অন্য টপিকসটা নিয়ে আলোচনা করব। আর এই সুন্দর বেসিকটা আমরা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো।